সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা লেকচারে। আজকে আমরা পড়ব বাক্য প্রকরণ। তো বাক্য প্রকরণ পড়ার আগে প্রথমে জেনে নেওয়া যাক যে বাক্য আসলে কি। তো বাক্য বলতে বোঝায় আসলে সুশৃঙ্খলভাবে বিন্যস্ত কিছু পদ যেগুলো একটা পরিপূর্ণ অর্থ দেয়, এটাই হচ্ছে বাক্য। তো আপনি মনে করুন আপনি বিল্ডিং করবেন, সেক্ষেত্রে আপনি যদি ইট বালি সিমেন্ট একত্রে জড়ো করেন তাহলে কিন্তু আপনার বিল্ডিংটা হবে না। তো এই জন্যে একটা নিয়মের মধ্যে ইট বালি সিমেন্টকে রাখতে হবে এবং সেগুলোকে পর্যায়ক্রমে সাজাতে হবে, তাহলে আপনার একটা ঘর বা একটা বাড়ি তৈরি হবে। ঠিক একইভাবে কিছু শব্দ বা শব্দ সমষ্টি একটা শব্দ নিয়েও একটা বাক্য হতে পারে। তো আপনি যদি সঠিক নিয়মে সাজান, যেগুলোর মধ্যে পরস্পরের মধ্যে মিল থাকবে, তো তাহলে সেই যখন সেটা পূর্ণাঙ্গ অর্থ দেবে তখনই তাকে বাক্য বলা হবে। তো একটা কথা বলা হয় যে ভাষার মূল উপকরণ বাক্য এবং বাক্যের মৌলিক উপাদান শব্দ। এই বিষয়টা আমি বিস্তারিত আলোচনাতে যাচ্ছি না। আমরা যখন ধ্বনি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তখন এইটা নিয়ে একটু ভালো করে বুঝবো আর কি। তো আপনারা মনে রাখেন এই দুটো বিষয় পরীক্ষার মধ্যে মাঝে মাঝে আসে। তো বাক্য প্রকরণে প্রথমে যে বিষয়টা বলা হয় যে বাক্যের তিনটি গুণ থাকা চাই। আমি সাধারণত যে বইটা ফলো করে আপনাদের লেকচার তৈরি করতেছি সেটা বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণী, যে বইটা বুট বই হিসেবে পরিচিত। তো আরও কয়েকটা বই দেখলাম যে এই কথাটা লেখা আছে বাক্যের তিনটি গুণ থাকা চাই, কিন্তু আপনি পরীক্ষাতে আসলে এইটাই অ্যান্সার করবেন যে বাক্যের তিনটি গুণ আছে আকাঙ্ক্ষা আসক্তি। এটা আসক্তি, বেশিরভাগ স্টুডেন্ট এটাকে আসক্তি বলে, এটা কিন্তু আসক্তি না, আসক্তি। আসক্তি আর আসক্তি দুইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। তো 3 নাম্বারটা যোগ্যতা। তো পরীক্ষাতে আসলে আমি বললাম যে আপনারা এটা অ্যান্সার করবেন যে বাক্যের তিনটি গুণ থাকা চাই, কিন্তু আসলে বাক্যের এই তিনটি গুণ যদি থাকে তাহলে সেটা কিন্তু বাক্য হবে না। এই কথাটা আমি কারো মুখ থেকে কখনো শুনি নাই। তো আমি বলতেছি, কিন্তু আমি ব্যাখ্যা দেব যে কেন এই তিনটা গুণ থাকলেই সেটা বাক্য হবে না। বিশেষ করে এই আকাঙ্ক্ষাটা, একটা বাক্যে যদি আকাঙ্ক্ষা থাকে তাহলে সেটা বাক্যই হবে না। তো চলুন আমরা দেখি আসলে কেন সেটা বাক্য হবে না। তো যে প্রথম গুণের কথা বলা হলো যে আকাঙ্ক্ষা, আমরা ইংরেজিতে যে বলি তাহলে এক্সপেক্টেন্সি। আকাঙ্ক্ষাটা আসলে আপনি কিছু পদ বললেন, যে বলার পরে শ্রোতা যদি আরও কিছু পদ শুনতে চায় যে এরপরে কি আছে, তার আগ্রহটা থেকে যায়, তাহলে এই যে একটা আগ্রহ, এই যে একটা ইচ্ছা, এটাই আকাঙ্ক্ষা। দেখুন আমরা নিচে কয়েকটা বাক্য লিখেছি। আমরা লিখেছি চন্দ্র পৃথিবীর চারদিকে। আচ্ছা, এই কথাটা যদি বলা হয় তাহলে কি হলো, এই বাক্যের মধ্যে আকাঙ্ক্ষা রয়ে গেছে। হ্যাঁ, তার মানে এই বাক্যের মধ্যে আকাঙ্ক্ষা আছে। তো দেখুন আমাদের বইয়ের সংজ্ঞা অনুযায়ী যে বলা হয়েছে একটি সার্থক বাক্যে তিনটি গুণ থাকা চাই। তাহলে প্রথম বাক্যে আকাঙ্ক্ষা আছে, তার মানে আকাঙ্ক্ষা গুণটি আছে, তাহলে কি এটা বাক্য? না, এটা বাক্য না। আসলে আমার মতে বলা উচিত ছিল যে আকাঙ্ক্ষার পূর্ণতা পাবে, যে একটি বাক্যের তিনটি গুণ থাকবে, তার মধ্যে প্রথমটা আকাঙ্ক্ষার পূর্ণতা পাবে, তার মানে আকাঙ্ক্ষাটা পরিপূর্ণ হবে। দেখুন এই বাক্যটাকে যদি আমরা পরের ভাবে লিখি বা নিচের লাইনে এইভাবে লিখি, চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরে, মানে চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরে, তাহলে বাক্যটা কিন্তু আমাদের আকাঙ্ক্ষার পূর্ণতা পেয়েছে, আমাদের ইচ্ছার পূর্ণতা পেয়েছে, তার মানে আমাদের আর কিছু শোনার ইচ্ছা নাই। তো এই জন্যই বলা উচিত যে আকাঙ্ক্ষার পূর্ণতা পাবে। তারপরে যেটা বলা হয়েছে সেই স্কুলে গিয়ে, একই কথা। দেখুন আপনি যদি বলেন যে সেই স্কুলে গিয়ে, তাহলে কি স্কুলে গিয়ে, এটা আসলে একটা পূর্ণতা দেয় না, তার মানে আপনার আকাঙ্ক্ষাটা থেকে যায়। তো এই আকাঙ্ক্ষাটাকে পূর্ণ করতে হবে, সেই স্কুলে গিয়ে পড়ালেখা করে। এখন এই বাক্যটা ঠিক আছে, তার মানে আকাঙ্ক্ষার পূর্ণতা হয়েছে। মানে আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে, এই বাক্যটা ঠিক আছে, ওকে। তার মানে এই বাক্যে আকাঙ্ক্ষা নাই, এই বাক্যে কিন্তু আকাঙ্ক্ষা নাই। তার মানে আসলে বলা উচিত যে একটা সার্থক বাক্যের তিনটি গুণ, তার মধ্যে একটা কি আকাঙ্ক্ষা থাকবে না, আসক্তি থাকবে এবং যোগ্যতা থাকবে, এইভাবে বলা উচিত ছিল। তো পরের ইয়াটা দেখব আমরা, সেটা আরেকটা গুণ কি, যে আসক্তি। আমি প্রথমে বলে নিয়েছি যে এটা অনেক স্টুডেন্ট আসক্তি উচ্চারণ করে, এখানে কয়তয় সংযুক্ত
ত ঋষিকার না, এখানে হচ্ছে তয় তয় মানে দুইটা ত এবং হচ্ছে ত ঋষিকার, তার মানে হচ্ছে আসত্তি। তো আসত্তিকে এইভাবে সংজ্ঞায়িত করা যায় যে অর্থ সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস। তার মানে আপনি একটা জিনিসকে সুন্দরভাবে সাজাবেন। তো ধরুন আপনি 1 থেকে 10 পর্যন্ত আপনাকে লিখতে দিল, তো আপনি কি এইভাবে লিখবেন যে 1 5 7 2, এইভাবে কিন্তু আপনি লিখবেন না। আপনি লিখবেন 1 2 3 4, এইভাবে একটা সুশৃঙ্খলভাবে লিখবেন। তো প্রত্যেকটি ভাষায় আসলে একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, যে যেমন ইংরেজিতে প্রথমে কি লেখা হয় সাবজেক্ট, যেমন হচ্ছে আই ইট, আই ইট রাইস, RICE। তো দেখুন প্রথম হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আপনার ভার্বটা চলে আসলো, তার মানে ক্রিয়া, তারপর হচ্ছে অবজেক্ট। কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে অবজেক্ট এবং সর্বশেষে হচ্ছে আপনার হচ্ছে ক্রিয়া আসে বা ভার্ব আসে। যে এই কথাটাকে আপনি যদি বাংলাতে বলেন আমি ভাত খাই, তো দেখুন খাইটা হচ্ছে শেষে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে একটা সুশৃঙ্খল পদবিন্যাস, পদের একটা বিন্যাস, এটাই হচ্ছে আপনার আসত্তি বা প্রক্সিমিটি। তো দেখুন প্রথম বাক্যে সুমন পাশ করিয়া ডাক্তার হইবে, তার মানে হ্যাঁ সুমন পাশ করিয়া ডাক্তার হইবে, তার মানে দেখুন হইবে এটা হচ্ছে ক্রিয়া আপনার, তার মানে একটা সুশৃঙ্খল পদবিন্যাস এটাতে আছে। কিন্তু এই বাক্যটাকে আপনি যদি লিখেন ডাক্তার পাশ করিয়া সুমন হইবে, তো তাহলে কেমন হইলো? আপনি আসলে আসলে বুঝতে পারতেছেন না যে ডাক্তার পাশ করিয়া সুমন হইবে এটা কিভাবে হয়। তার মানে এটা হচ্ছে কারেক্ট বাক্য না। যদি প্রশ্নে বলা হয় যে এরকমভাবে উল্টো পাল্টা করে দিয়ে বলা হয় যে এই বাক্যে কোন গুণের ঘাটতি আছে, তাহলে আপনি বলবেন যে হচ্ছে এই বাক্যে আসক্তির ঘাটতি আছে। তো এরপরে হচ্ছে যেটা যোগ্যতা, যোগ্যতা আসলে অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, হচ্ছে আমরা সবগুলো ধাপে ধাপে দেখব। তো এখানে বলা হচ্ছে পদসমূহের অন্তর্গত ভাবগত মিল বন্ধনের নাম হচ্ছে যোগ্যতা। দেখুন একটা হচ্ছে বাক্যের মধ্যে যদি কিছু পদ থাকে, সেই পদের সাথে ওই বাক্যের যদি ভাবের মিল না হয়, তার মানে হচ্ছে অর্থের যদি মিল না হয়, তাহলে সেই বাক্যটা যোগ্যতা হারাবে। তো দেখুন আমরা আসলে এই সংজ্ঞাটা দিয়ে আসলে বোঝা যায় না, যে কোনো জিনিসই সংজ্ঞা দিয়ে আসলে অ্যাপ্রোপ্রিয়েট বোঝা যায় না, তার জন্য হচ্ছে অ্যাপ্লিকেশন দরকার বা হচ্ছে প্রয়োগ দরকার। আমরা অ্যাপ্লিকেশনে যাচ্ছি, বর্ষার রোদে প্লাবনের সৃষ্টি হয়, এটা বইয়ের বাক্য সরাসরি। তো বর্ষার রোদে, তো আমরা কি জানি আসলে রোদে কি প্লাবন মানে হচ্ছে কি বন্যা, তাই তো? তো রোদ দ্বারা কি প্লাবনের সৃষ্টি সম্ভব? আসলে এটা সম্ভব না। তো দেখুন এখানে হচ্ছে এর ভাবগত, এখানে যে পদ ছিল বর্ষার রোদ, হ্যাঁ এটার যে একটা অর্থ ছিল যে হ্যাঁ বর্ষার রোদ মানে কি ঝিকিমিকি রোদ থাকবে, সেখানে পানির কোনো কাহিনী নেই। তো প্লাবন সৃষ্টি হওয়ার জন্য আসলে পানি লাগবে, রোদ দিয়ে আসলে কখনো প্লাবন সৃষ্টি হয় না। তো এই জন্য এটার ভাবগত এবং হচ্ছে অন্তর্গত যে মিল, এটা হচ্ছে সাধিত হয় নাই বিধায় এই বাক্যটা যোগ্যতা হারাইছে। তো হচ্ছে কয়েকটা ক্যাটাগরিতে যোগ্যতাটাকে ভাগ করা হয়েছে, যে এই কয়টা জিনিসের অভাব থাকলে বাক্যের যোগ্যতা হারাবে, সেই বিষয়গুলো হচ্ছে আমরা দেখব। তো হচ্ছে যোগ্যতার কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে রীতি সিদ্ধ অর্থবাচকতা, দুর্বোধ্যতা, আরও কয়েকটা আছে, আমরা সেগুলো ধাপে ধাপে হচ্ছে দেখব। তো চলুন প্রথম হচ্ছে রীতি সিদ্ধ অর্থবাচকতাটা দেখি আসলে কি। রীতি সিদ্ধ অর্থবাচকতা হচ্ছে আমরা জানি একটা শব্দ প্রত্যয় যুগে গঠিত হতে পারে, সমাস যুগে গঠিত হতে পারে, সন্ধি যুগে গঠিত হতে পারে। তো যদি কোনো শব্দ যে কোনোভাবে গঠিত হোক, সেই গঠন অনুযায়ী আমরা এখানে দিয়েছি প্রত্যয়ের উদাহরণটা। তো ধরুন একটা শব্দ প্রত্যয় দিয়ে গঠিত হয়েছে, যেমন বাধিত, বাধিত শব্দটাকে ভাঙলে বাধা যোগ ইত, এখানে ইতটা হচ্ছে প্রত্যয়, ইতটা কি প্রত্যয়। তো এই প্রত্যয় যে ধরনের অর্থ দেয় বা প্রত্যয় অনুযায়ী যদি অর্থ করি, তাহলে আমাদের অর্থ হবে বাধা প্রাপ্ত। কি হবে এটার অর্থ? বাধা প্রাপ্ত। কিন্তু দেখুন এটার প্রচলিত অর্থ আসলে বাধা প্রাপ্ত না, এটার প্রচলিত অর্থ বাধাপ্রাপ্ত না, এটার প্রচলিত অর্থ হচ্ছে অনুগত, সাবমিসিভ। তার মানে আপনি কারোর প্রতি লয়াল, হ্যাঁ আপনি কাউকে খুব মানেন, শ্রদ্ধা করেন, এটাই অর্থ। কিন্তু তার মানে হচ্ছে আপনাকে প্রচলিত অর্থে ব্যবহার করতে হবে। আপনি যদি এই প্রকৃতি প্রত্যয়ের অনুযায়ী অর্থকে ব্যবহার করতে যান, তাহলে এটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ হচ্ছে এটা প্রচলিত, প্রচলিত এই জন্য হচ্ছে এটাকে অনুগত ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে বাঁশি, দেখুন বাঁশ ই, এটা হচ্ছে ই হচ্ছে প্রত্যয়, আপনি যদি প্রত্যয় অনুযায়ী ব্যবহার করেন তাহলে কি হবে? বাঁশ দিয়ে তৈরি জিনিস,
তার মানে আপনি বাঁশ দিয়ে যদি একটা ঝুড়ি তৈরি করেন তাকে বাঁশি বলা যাবে, আপনি বাঁশ দিয়ে একটা লাঠি তৈরি করেন সেটাকে হচ্ছে বাঁশি বলা যাবে, আপনি বাঁশ দিয়ে হচ্ছে গরুর জোয়াল তৈরি করেন সেটাকে বাঁশি বলা যাবে। কিন্তু দেখুন আসলে বাঁশি বলতে কি বোঝাচ্ছে, মানে প্রচলিত অর্থ কি, একটা বাদ্যযন্ত্র, তাই তো? বাদ্যযন্ত্রটা হচ্ছে আপনারা সবাই চেনেন, এই যে বাঁশি, এই জিনিসটাকেই বোঝানো হচ্ছে। তো কাজেই আপনি যদি হচ্ছে ঝুড়ি বা জোয়াল এরকম অর্থে ব্যবহার করেন বা হচ্ছে লাঠি অর্থে ব্যবহার করেন তাহলে এটা ভুল হবে। তার মানে আপনার রীতিসিদ্ধ অর্থবাচকতা এটা হচ্ছে লঙ্ঘিত হবে। কারণ বাঁশ দিয়ে শুধু অনেকগুলো জিনিস তৈরি হয়, তার মধ্যে একটা জিনিস বাঁশিও বাঁশ দিয়ে তৈরি হয়, এই একটা জিনিসকেই হচ্ছে বোঝাচ্ছে এই বাঁশি দ্বারা, বাঁশি শব্দ দ্বারা। তো কাজেই হচ্ছে এখানে আপনি প্রকৃতি প্রত্যয়ের অর্থকে মিন করতে পারবেন না বা হচ্ছে ওই অর্থে ব্যবহার করতে পারবেন না, কারণ হচ্ছে যেটা প্রচলিত আছে, যেটা সবার মধ্যে হচ্ছে বিরাজমান আছে সেটাই আপনাকে ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। তো এরপরে যেটা আছে দুর্বোধ্যতা। দুর্বোধ্যতা আমরা সবাই বুঝি, কঠিন বা বোম্বাস্টিক যেটাকে বলে। তো একটা বাক্যে আপনি যদি খুব কঠিন একটা শব্দ জুড়ে দেন, তার মানে কেউ বুঝতে পারলো না, তার মানে আপনার শব্দ যদি কেউ বুঝতে না পারে তাহলে আপনার ওই বাক্য তৈরি করে বা বাক্য বলে লাভ কি? আপনি যদি বলেন যে তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো, তার মানে প্রপঞ্চ মানে কি? কেউ সে বুঝতেই আসে না যে প্রপঞ্চ মানে কি। প্রপঞ্চ মানে হচ্ছে ছলনা বলা যেতে পারে, যা হচ্ছে বা চালাকি বলা যেতে পারে। হ্যাঁ, তো এই জন্যে হচ্ছে এই প্রপঞ্চ শব্দটা ব্যবহার করার কারণে এই বাক্যটা কি হয়েছে, তার যোগ্যতা হারিয়েছে। যদি এরকম একটা শব্দ বাক্য তুলে দেয় পরীক্ষার মধ্যে যে তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো, এই বাক্যে হচ্ছে এই বাক্যটা ভুল বা হচ্ছে এই বাক্যের ভুল কেন, তো তাহলে বলতে হবে এই বাক্যটা হচ্ছে দুর্বোধ্যতার কারণে যোগ্যতা হারিয়েছে। তো আমরা দ্বিতীয় বাক্য যেটা লিখেছি, তার কথা আমার নিতরাং মনে পড়ে। আচ্ছা, নিত্রাং মানে কি? তো আপনি কাউকে বললেন যে তোমার কথা আমার নিত্রাং মনে পড়ে, তো সে বুঝলই না আসলে নিত্রাং মানে কি, তো তাহলে আপনার উদ্দেশ্য কিন্তু সাধিত হলো না। তার মানে হচ্ছে বাক্য কেন ব্যবহার করা হয় ভাষার ক্ষেত্রে? আপনার মনের ভাব অন্যের কাছে হচ্ছে পৌঁছে দেওয়া এবং সে যাতে বুঝতে পারে, এটাই হচ্ছে ভাষার কাজ। তো নিত্রাং যখন আপনি ব্যবহার করবেন, যেহেতু এটা অনেক কঠিন বোম্বাস্টিক একটা শব্দ, তো কাজে হচ্ছে আপনার এই বাক্যটা দুর্বোধ্যতার কারণে যোগ্যতা হারাবে। নিত্রাং মানে হচ্ছে সর্বদা বা হচ্ছে সবসময়, অলওয়েজ, এরকম আর কি। তো বাহুল্য দোষ, এই বিষয়টা পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আসে। এটা 3 স্টার আপনারা দেন, 4 স্টার, 5 স্টার যাই দেন, এটা আপনার জীবনে সবসময় কাজে লাগে এবং এই ভুলটাই আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রচলিত। বাহুল্য দোষটা কি? বাহুল্য মানে বেশি, এক্সেসিভ, অতিরিক্ত বা হচ্ছে কি বলা যায়, মানে অনেক বেশি, যেটা এটাই হচ্ছে বাহুল্য মানে বেশি। তো দেখুন নিচে আমরা একটা বাক্য লিখেছি, সকল ছাত্ররা স্কুলে যায়। এখানে কি ভুল আছে বাক্যের মধ্যে? হ্যাঁ, অবশ্যই আছে। দেখুন এখানে আমরা একই জিনিস দুইবার ব্যবহার করেছি। তো আসলে ছাত্ররা কি মানে সব ছাত্ররা স্কুলে যায় এরকম? তো আসলে শুনতে ভালোই লাগে, কিন্তু আসলে এখানে ভুল আছে। দেখেন সকল মানেই বোঝাচ্ছে আসলে অল, তাই তো? সকল মানে বোঝাচ্ছে অল, আবার ছাত্ররা বলতে বোঝাচ্ছে অল। সকল ছাত্ররা স্কুলে যায়, তার মানে আপনাকে এই সকল বা হচ্ছে এই ছাত্ররা এখান থেকে দুইটার একটা বাদ দিতে হবে। হ্যাঁ, সকল মানেও বোঝাচ্ছে অল, ছাত্ররাও মানে বোঝাচ্ছে অল, তার মানে হচ্ছে এখানে হচ্ছে প্লুরাল বোঝাচ্ছে। তো কাজেই আপনি যদি সকল কেটে দেন তাহলে আপনি লিখতে পারবেন যে ছাত্ররা স্কুলে যায়। কিন্তু আপনি যদি সকলটাকে রাখেন তাহলে আপনার এই যে ছাত্র, এই যে রা, আপনার রাটা কেটে দিতে হবে, কারণ রা দিয়ে বহুবচন বোঝাচ্ছে। তাহলে লিখতে হবে সকল ছাত্র স্কুলে যায়, তাহলে আপনার বাক্যটা ঠিক হবে। হয় আপনাকে সকল কেটে দিতে হবে, না হয় রাটা হচ্ছে কেটে দিতে হবে। তো হচ্ছে এরকম ভুল আমরা সচরাচর সবাই করি। তো হচ্ছে আজকে থেকে আমরা একটু সতর্ক হব যে আমরা বলবো না যে সকল মাস্টাররা অনেক ভালো পড়ায়, তার মানে দেখুন সকল শিক্ষকরা, সকল শিক্ষকদেরকে শ্রদ্ধা করা উচিত। তো হচ্ছে এরকমভাবে বলবো না, তো সকল শিক্ষককে এরকম বলবো, অথবা শিক্ষকদেরকে শ্রদ্ধা করা উচিত। তো হচ্ছে এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে উপমার ভুল প্রয়োগ। এটা হচ্ছে এটাও অনেক কমন পরীক্ষার জন্য, আমরা এটাকে 3 স্টার দিয়ে দেব। তো উপমা জিনিসটা কি? আসলে উপমা জিনিসটা একটু হায়ার ক্লাসে পড়ানো হয়, একটু উচ্চ শ্রেণীতে পড়ানো হয়, তবু হচ্ছে আমি প্রয়োগের মধ্যে একটু বুঝিয়ে দিচ্ছি যে উপমা জিনিসটা কি। উপমা আসলে হচ্ছে তুলনা বোঝায়, যখন একটা জিনিসের সাথে তুলনা বোঝায় তখন তাকে উপমা বলা হয়। তো ধরুন আপনার বান্ধবী, সে খুব সুন্দর,
তো আপনার বান্ধবীর রূপের বর্ণনা করতেছেন যে আমার বান্ধবী জানিস চাঁদের মতো সুন্দর, এই যে অথবা বলতেছেন যে আমার বান্ধবীর মুখ না চাঁদ মুখ। তো এই যে আপনি চাঁদের সাথে আপনার বান্ধবীর তুলনা করলেন, এটাই হচ্ছে এক ধরনের উপমা ব্যবহার করলেন আপনি। হ্যাঁ, এটাকে অলংকার বলা হয়। এই ব্যাকরণের, বাংলা ব্যাকরণের এটা হচ্ছে অলংকার শাস্ত্রে আলোচনা করা হয়। তো দেখুন, আপনি যদি এভাবে লেখেন আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো, তাহলে এই বাক্য শুনতে সুন্দরই শোনা যাচ্ছে। আচ্ছা, হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো, কি সুন্দর একটা বাক্য, কিন্তু আসলে এই বাক্যটা হচ্ছে ভুল। কেন ভুল? এখানে উপমার ভুল প্রয়োগ হয়েছে। দেখুন, মন্দিরে কি হয়? আচ্ছা, মন্দিরের সাথে মানে আপনার এই যে মন্দিরে কি মানে চাষবাস করা হয়, বীজ উপ্ত হয়, বা বীজ হচ্ছে উপ্ত হয় কিনা, বা বীজটা হচ্ছে অঙ্কুরোদ্গম হয় কিনা, মন্দিরে কিন্তু সেটা হয় না। এটা হচ্ছে কৃষি ক্ষেত্রে বা হচ্ছে মাঠে। তো এই জন্য আপনি বলতে পারতেন যে এটা যে আমার হৃদয় ক্ষেত্রে বা হচ্ছে হৃদয় ক্ষেত্রে আশার বীজ উপ্ত হলো, মানে ক্ষেত্র মানে ক্ষেত। তো তাহলে বাক্যটা ঠিক ছিল। অথবা আসলে হৃদয় মন্দিরে কি হয়? হৃদয় মন্দিরে আসলে ঘন্টা বাজে, এজন্য আপনি বলতে পারতেন যে আমার হৃদয় মন্দিরে আশার ঘন্টা বেজে উঠলো, তখন বাক্যটা ঠিক ছিল যে আশার ঘন্টা। মন্দিরে কি হয়? মন্দিরে কখনো বীজ উপ্ত হয় না, সেখানে একটা ঘন্টা বাজে। তো এই জন্য এই মন্দিরের সাথে মিল রেখে আপনাকে একটা উপমা আর ব্যবহার করতে হবে যাতে মিল করা যায়। হ্যাঁ, তো দ্বিতীয় বাক্য দেখুন, আমরা লিখেছি আকাশেতে আমার প্রিয়া যেন পদ্ম ফুল, এটাও ভুল। দেখুন, আকাশে কখনো পদ্ম ফুল ফুটে না। হ্যাঁ, আপনি যতই তুলনা করেন, যতই সুন্দরভাবে লেখেন, শুনতে যতই ভালো লাগুক, কিন্তু এটা আসলে ভুল। আপনি যদি বলতে পারেন যে আকাশেতে আমার প্রিয়া যেন পূর্ণিমার চাঁদ, তখন দেখুন আকাশে আসলে পূর্ণিমার চাঁদ উঠে। তো আপনি আপনার প্রিয়াকে হচ্ছে পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করতেছেন। তার মানে আকাশে যেহেতু পূর্ণিমার চাঁদ উঠে, তার মানে আপনি বলতেছেন আমার প্রিয়া যেন আকাশেতে পূর্ণিমার চাঁদ। তো এটা ঠিক ছিল, মানে ঠিক হবে। অথবা যদি আপনি বলেন যে হচ্ছে পুকুরেতে বা হচ্ছে পুকুরে আমার প্রিয়া যেন পদ্মফুল, তার মানে পুকুরে হচ্ছে পদ্মফুল ফুটে বা হচ্ছে বিলে পদ্মফুল ফুটে, আপনি এই অর্থে এভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার এই বাক্যটা ঠিক হবে। যদি আপনি আকাশেতে পদ্মফুল দেন, তাহলে এটা উপমার ভুল প্রয়োগ হবে। তো হচ্ছে এবার আমরা দেখব বাগধারার শব্দ পরিবর্তন। বাগধারার শব্দ পরিবর্তনটা হচ্ছে, আমরা বাগধারা সবাই বুঝি যে একগুচ্ছ শব্দ যেটা অন্য অর্থ দেয়, যেমন হচ্ছে অরণ্যে রুদন। অরণ্যে রুদন মানে হচ্ছে বৃথা আবেদন। অরণ্য মানে হচ্ছে বন, রুদন মানে হচ্ছে কান্নাকাটি করা। তো এটার হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে মানে বনে গিয়ে কান্নাকাটি করা। তো আপনি যদি এটার অর্থ এইভাবে ব্যবহার করেন যে বনে গিয়ে কান্নাকাটি করা, তাহলে কিন্তু এটা ভুল হবে, আপনাকে বলতে হবে বৃথা আবেদন। তো আপনি চাচ্ছেন যে অরণ্যে রুদন, এরকম আমি একটা সিনোনিমাস শব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করব। তো আপনি যদি লেখেন হচ্ছে বনে ক্রন্দন, তো এটাকে যদি আপনি বাক্যে লেখেন যে বনে ক্রন্দন অথবা বনে রুদন, তাহলে আপনার এটা হচ্ছে সেই যে বাক্যটা লিখবেন সেই বাক্যটা ভুল হবে। তো আপনি যদি বলেন যে হচ্ছে অরণ্যে রুদন করে লাভ নেই, বাড়ি যাও, তার মানে হয়তোবা আপনি কোথাও গিয়েছেন বা কারো কাছে গিয়েছেন, তার কাছে বৃথা আবেদন করতেছেন, আরেকজন এসে আপনাকে বলতেছে যে অরণ্যে রুদন করে লাভ নেই, বাড়ি যাও। তার মানে এই বাক্যটা ঠিক আছে, কিন্তু যদি সে আপনাকে উপদেশ দেয় যে বনে ক্রন্দন করে লাভ নাই বা হচ্ছে অরণ্যে ক্রন্দন করে লাভ নাই, তুমি বাড়ি চলে যাও, তাহলে এই বাক্যটা কিন্তু ভুল হবে। কারণ সে কি করেছে? বাগধারার শব্দটা পরিবর্তন করেছে। কোনোভাবেই বাগধারার শব্দ পরিবর্তন করা যাবে না, তাহলে বাক্যটা কি হারাবে? তাহলে বাক্যটা তার যোগ্যতা হারাবে। তো হচ্ছে এবার যেটা দেখবো আমরা হচ্ছে গুরুচণ্ডালী দোষ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে আইটেম, যেটা পরীক্ষার মধ্যে আসে, প্রায় আসে। প্রথমে আমরা বুঝবো আসলে গুরু চণ্ডাল এই বিষয়টা কি, গুরু চণ্ডাল। তো এখানে দেখুন আমরা দুইটা ছবি দিয়েছি, একটা হচ্ছে ব্রাহ্মণের ছবি, একটা হচ্ছে নিচু বর্ণের, যেটা হচ্ছে চণ্ডাল আমরা বলতে পারি তাকে। তো হচ্ছে এক সময় এমন ছিল সমাজে প্রথা যে ব্রাহ্মণরা এই নিচু জাতের ছায়াও পারাতো না। তার মানে হচ্ছে একটা ব্রাহ্মণ, একটা হচ্ছে নিচু জাতের মানুষ এক রাস্তায় যেত না, এক টেবিলে বসে খেত না। তার মানে হচ্ছে তাদের মধ্যে হচ্ছে আকাশ পাতাল ব্যবধান ছিল সামাজিক দিক থেকে, সামাজিক প্রতিপত্তির দিক থেকে। তো এই জন্য এই গুরু আর হচ্ছে চণ্ডাল, তার মানে হচ্ছে গুরু বলতে আমরা ব্রাহ্মণকে বোঝাচ্ছি, গুরু এবং চণ্ডাল একই সাথে বসবে, পাশাপাশি বসবে, এটা চিন্তা করা যেত না হিন্দু ধর্মের ক্ষেত্রে। এটা চিন্তা করা যেত না। ঠিক ভাষার ক্ষেত্রেও যেটা হচ্ছে সংস্কৃত ভাষা, সেটাকে বলা হতো ব্রাহ্মণদের মুখের ভাষা, বা হচ্ছে সেটা একটু উঁচু শ্রেণীর ভাষা। আর যেটা হচ্ছে চলিত ভাষা, সেই ভাষাটা ছিল সাধারণ মানুষের মুখের ভাষা। তার মানে চিন্তা করুন,
তো যদি ব্রাহ্মণের সাথে চণ্ডাল মিশতে না পারে বা নিচু শ্রেণী মিশতে না পারে, তাহলে সাধু ভাষার সাথে, যেটা ছিল ব্রাহ্মণদের ভাষা, চলিত ভাষা যদি আপনি মেশান, তাহলে এই গুরু চণ্ডালী দোষটা হবে। তার মানে এটা হচ্ছে মারাত্মক একটা দোষ বা হচ্ছে ত্রুটি, যেটা আসলে করা যাবে না। যদিও সামাজিকভাবে ব্রাহ্মণ শূদ্র হচ্ছে বা হচ্ছে নিচু শ্রেণীর মধ্যে বর্তমান সমাজে, বর্তমান বিশ্বে কোনো ভেদাভেদ নেই, কিন্তু এটা ভাষার ক্ষেত্রে যে কেন আছে আমি নিজেও জানি না। ব্যাকরণবিদরা এটাকে শুদ্ধ করবে কিনা, বা হচ্ছে এটাকে মানে তারা কি কখনো বলবে কিনা যে না, এই দোষ না, যেহেতু সামাজিক দিক থেকে এখন আর ভেদাভেদ নেই, তো ভাষার দিক থেকে কেন ভেদাভেদ। কিন্তু আমরা যেহেতু বাংলা ব্যাকরণ পড়তেছি, কাজে হচ্ছে সাধু ভাষা এবং চলিত ভাষা যদি আপনি পাশাপাশি মেশান, তাহলে সেটা হচ্ছে কি হবে, গুরুচণ্ডালী দোষ হবে। তো দেখুন আমরা কতগুলো শব্দ লিখেছি। শবদাহ, শব মানে হচ্ছে একটা মরা বা হচ্ছে লাশ, তো দাহ মানে হচ্ছে পুরানো, দুইটাই সংস্কৃত ভাষার শব্দ। কাজে এখানে দুইটাই গুরু, হ্যাঁ, দুইটাই গুরু বসেছে বা ব্রাহ্মণ বসেছে, কাজে এখানে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি বলেন হচ্ছে মরা দাহ, তো কেমন হয়? মরাটা হচ্ছে এই হচ্ছে নিচু শ্রেণীর, আর দাহটা হচ্ছে উঁচু শ্রেণীর। তার মানে দেখুন এখানে গুরুচণ্ডাল বসতে পারবে না, তার মানে সাধু এবং চলিত একসাথে বসতে পারবে না, এটা গুরুচণ্ডালী দোষ হবে। তো আপনি এটাকে যদি অন্যভাবে লেখেন যে সব পোড়া, দেখুন সবটা হচ্ছে সাধু, ব্রাহ্মণ, আর পোড়াটা হচ্ছে নিচু শ্রেণীর, তার মানে হচ্ছে চলিত ভাষার শব্দ। তো কাজেই হচ্ছে এটাও হচ্ছে আপনার গুরুচণ্ডালী দোষ হবে। তার মানে বাক্যে যদি আপনি এটা ব্যবহার করেন, তাহলে সেই বাক্যটাই ভুল হবে। তো এক্ষেত্রে আপনি যদি দুইটাই হচ্ছে চলিত ব্যবহার করেন, হ্যাঁ, দুইটাই যদি নিচু শ্রেণীর ভাষা ব্যবহার করেন, মরা পোড়া, তাহলে এটা ঠিক হবে। তো হয় আপনাকে দুইটাই সাধু ব্যবহার করতে হবে, না হয় আপনাকে দুইটা শব্দই হচ্ছে চলিত ব্যবহার করতে হবে। তো এটাই ছিল আমাদের আজকের লেকচার। তো আমরা বাক্য প্রকরণ নিয়ে আরেকটা লেকচার বানাবো, যদি আরেকটা লেকচারে শেষ না হয় তাহলে আমরা আরও দুইটা লেকচার বানাবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না। অবশ্যই লাইট হাউস অফ বাসুরার একটা হচ্ছে ফেসবুক ফ্যান পেজ আছে, সেখানে আপনাদের মতামত জানাবেন। আমাকে মেইল করতে পারেন এই ঠিকানায়। সামনের লেকচার না আসা পর্যন্ত লাইট হাউস অফ বাসুরার সাথেই থাকুন।